নিয়মে অয়ন রবিবার ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধর, কান ধরে ওঠবোস, ভিডিও ভাইরাল। আর এতেই সরব তৃণমূল বিজেপির বিরুদ্ধে। দেখুন আগে ভিডিওটা, ভাইরাল ভিডিও দেখুন। চিকেন বিক্রি করবে কেন গীতা পাঠের অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রি করতে এলেন এই ব্যক্তি? এই ব্যক্তিগত ২২ বছর ধরে ভেজ প্যাটিস, চিকেন প্যাটিস বিক্রি করেন, এখানেও এসেছিলেন, কিন্তু সেই অপরাধে এই রকম মারধর। চিকেন আছে বলে মাল ফেলতে আরম্ভ করে দিল। তারপরে বলছে এখানে ব্যবসা করছি কেন? আমি দেখুন আমি যাই মার্কেটে, এখানে লোক খাবার চাইছিল, দিলাম না বিয়ে। তার মধ্যে চিকেন প্যাটিস ব্যবসা করছি কেন? কি পাপড় হচ্ছে, যেতে পারছে জিনিসকো যে ভাই তোর নাম কি বল? আমি শেখ রিয়াজুল আমার নাম। হ্যাঁ শেখ রিয়াজুল বলতেই মারতে আরম্ভ করে দিল। আমার মাল সব নষ্ট করে দিল, বাক্স তুলে ফেলে দিল, ছুঁড়ে ফেলে দিল। বলে কাণ্ড ওটবস কর, কাণ্ড আমি ওটবস বন্ধ করেছি। আমি করছি ২২ বছর করছি। কত বছর ব্যবসা করছি? ২২ বছর। কোনোদিন কলকাতায় এরকম অভিজ্ঞতা? এরকম কোনদিন হয়নি, এরকম না কোনদিন হয় না কো। এই লাইভ করতে হলো আমার জ্ঞানে। আপনি থানায় অভিযোগ করেছেন? না আমি অভিযোগ করিনি দাদা, কারণ আমার নিজে ক্ষতি হয়েছে, আমি অভিযোগ করি না। এখন সেই প্যাটিস আমিষ না নিরামিষ, এবং সেই কারণে তাকে যেভাবে মারধর করা হয়েছে, পুলিশের কাছে এই প্রভিশনস রয়েছে যে পুলিশ নিজে সুয়োমোটোতে এফআইআর করে পুলিশ ইনভেস্টিগেট করতে পারে। উত্তরপ্রদেশের এই মব লিঞ্চিং এর কালচার, কাউবেল্টের এই মব লিঞ্চিং এর কালচার পশ্চিমবাংলায় যেভাবে ইম্পোজ করতে চাইছে, এবং যেভাবে ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়ছে, এবং পুলিশ প্রশাসন মিউট স্পেকটেটর হিসেবে বসে রয়েছে, মিউট স্পেকটেটর হিসেবে। হিউম্যান রাইটস কমিশন কোথায়? মানবাধিকার কমিশন কোথায়? কারুর কোনো দেখা নেই। আমরা কমপ্লেন দিয়েছি, আমরা আশা করি পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। যদি না করে তাহলে আইনের পথে যা হয় আমরা তাই করব। তৃণমূল সরব বিজেপির বিরুদ্ধে, আর সুকান্ত মজুমদারের দাবি এর সঙ্গে বিজেপির কেউ যুক্ত নয়। গত রবিবার ব্রিগেডের অনুষ্ঠান চলাকালীন দরিদ্র প্যাটিসালা, তিনি প্যাটিস বিক্রি করছিলেন, এই অপরাধে তার উপর চড়াও হলো বিজেপি আরএসএস এর উগ্র হিন্দুত্ব বীররা। কোট আনকোট এরা নাকি বীর। কেমন বীর? একজন দরিদ্র প্যাটিসালার তাকে মারধর করা, তাকে কান ধরে উঠবস করানো, তার প্যাটিসের বাক্স ভেঙে চুরে তছনছ করে সমস্ত জিনিস নষ্ট করে ফেলে বীরত্বের পরিচয় দেওয়া হলো। আপনি ভাববেন না যে এটা শুধুমাত্র একটা প্যাটিসালাকে তার জাত, ধর্ম বা অন্য কিছু দেখে আক্রমণ। আসলে এই আক্রমণটা হচ্ছে বাঙালির উপর আক্রমণ। বাঙালির ধর্ম পালন করা শিখতে হবে এই গোবলয়ের জমিদারদের কাছ থেকে। ওরা ঠিক করে দেবে কে আমিষ খাবে আর কে নিরামিষ খাবে। ওরা ঠিক করে দেবে বাঙালি কি খাবে না খাবে। কারা করেছে, কি করেছে তার বিষয়ে তো কেউ গ্যারান্টি কেউ দেয়নি, বা এখনো পর্যন্ত প্রমাণ কেউ দেয়নি যে বিজেপি করেছে বা যারা অর্গানাইজ করেছে তারা করেছে। কিছু লোকের হয়তো মানসিক যে আছে, তাদের যে ধর্মের প্রতি আবেগ আছে, সেই আবেগে কিছু লোক হয়তো আহত হয়েছে। চিকেন প্যাটিস বিক্রি নাকি ধর্মের নামে অত্যাচার? রবিবার ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধর নিন্দায় সরব বিশিষ্ট বাঙালিরা। কাজটা ভালো হয়নি। আমাদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্তব্য সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের। উচ্ছৃঙ্খলা এই হিসেবে দেখছি। আর কি বলবো, বলার কিছু নেই। সমস্ত উচ্ছৃঙ্খলতা বড্ড বেশি দেখা গিয়েছে, আর কি ভালো লাগছে। কাজটা ওটাই ভালো হয়নি, এটুকু বলতে পারি। আমরা কথা বলেছিলাম পরমব্রত চট্টোপাধ্যায়, শ্রীলেখা মিত্র এবং ইন্দ্রদীপ দাশগুপ্তর সঙ্গে। তাঁরাও একই সুরে বলছেন, ধর্ম রাজনীতি এক হলেই সাংঘাতিক। বারণ করা যেত, মারা ঠিক হয়নি, মারধর করা ঠিক হয়নি। আমরা তো কলকাতায় ময়দানে সাধারণত ননভেজ কি ভেজ প্যাটিস ভেবে তো খাই না। মানে আমরা তো ননভেজ খাই, আমরা তো বাঙালিরা মাংসাশী জাত, আমরা তো আমিষ খাই রেগুলার বেসিসে। আর সেই মানুষটি হয়তো বুঝতে পারেননি যে এই প্রেক্ষিতটাতে বা এই ক্ষেত্রটাতে আমিষ বিক্রি করাটা উচিত নয়। তিনি তো তার জীবিকা নির্বাহ করছিলেন, আর তো কিছু করছিলেন না। গীতা পাঠ তো খুব ভালো জিনিস, গীতা পাঠ আমার বাড়িতে নিয়মিত হয়। একজন মানুষ একটা ভুল করেছেন কি ঠিক করেছেন সেটা তো সেই ঘটনাটার প্রেক্ষিতে ভুল বা ঠিক, রাইট? ভদ্রলোক তো কিছু অন্যায় করেন, এটা তো তার রুজি রুটি। তাকে মারধর করাটা বোধহয়, মারধর করাটা কখনো ঠিক না। এটা আমি সমর্থন করতে পারছি না।
এরা ধর্মটাকে ইউজ করা হচ্ছে। তো ধর্ম আর রাজনীতি যখন এক হয় তখন সেটা সাংঘাতিক একটা জায়গায় আসে। ধর্মের সাথে রাজনীতির এই মানে এটা হয়ই না, মানে এটার ফল আউটটাও ভালো হয় না, সেটা আমরা দেখছি। কোনো ধর্মই তো মানে হিংসা শেখায় না। কি করতে গেছে, গীতা পাঠ কি পাঠ করতে গেছে, টু ইচ হিজ ওন, যা করতে গেছে, একটা লোক তার রুজির, সেও তো একটা কাজই করছে। এটা তুমি কিসের ধর্ম পালন করছো? মানুষের ধর্মটা পালন করছো না কেন? আমাদের বাড়িতে যখন গীতা পাঠ হয় তখন নিরামিষ খাবার হয়, আমরা নিরামিষটাই খাই। সেক্ষেত্রে ও যদি ওই চত্বরে ঢুকে বিক্রি করছে তাকে বারণ করা যেত। যদি মেরে থাকে এবং ফেলে দিয়ে থাকে সেটাও না। যেখানে করেছে সেটা ফ্রি এরিয়া, সেখানে তো সে তার জীবিকার জন্য গেছে। এই সংঘাতটা বোধহয় ঠিক পথ নয়। প্রধানমন্ত্রীর মুখে বঙ্কিম দা, আর এই নিয়েই কোচবিহারের সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কলকাতায় তৃণমূলের প্রতিবাদ মিছিল, সংসদেও মৌন প্রতিবাদ। बंकिम दा ने चुनौती दी। बंकिम दा ने जब वंदे मातरम की रचना की तब बंकिम दा बंगाल की धरती से निकला। बंकिम दा का ये भाव सूत्र बंकिम बाबू बोले। थैंक यू। কালকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিম দা, যেন মনে হচ্ছে হরিদা আর শ্যামদা। আপনাদের তো মাথা নিচু করে নাক্ষত দেওয়া উচিত জনগণের কাছে, তাতেও ক্ষমা হবে না। বন্দে মাতরমের 150 বছর উপলক্ষে লোকসভায় আলোচনা। সোমবার সেখানেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী, জানিয়ে বিতর্ক তৈরি হয়। वंदे मातरम हर तरफ गूंज रहा था। अंग्रेज समझ गए थे कि बंगाल की धरती से निकला। बंकिम दा का ये भाव सूत्र बंकिम बाबू बोले। थैंक यू। आपकी भावनाओं के लिए मैं आदर करता हूं। बंकिम बाबू ने थैंक यू दादा, थैंक यू। हाँ, आपको तो दादा कह सकता हूं ना, वरना उसमें भी आपको इतराज हो जाएगा। মঙ্গলবার কোচবিহারের সভায় নিয়ে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। কালকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিম দা, যেন মনে হচ্ছে হরিদা আর শ্যামদা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি ন্যাশনাল সং রচনা করেছিলেন, তাকে এইটুকু সম্মান দিলেন না। আপনাদের তো মাথা নিচু করে নাক্ষত দেওয়া উচিত জনগণের কাছে, তাতেও ক্ষমা হবে না। আন্দোলন করেছিল কারা? স্বাধীনতা আন্দোলন। বাংলা। ক্ষুদিরামকে বলে দিলেন সন্ত্রাসবাদী, বিদ্যাসাগরের মূর্তি ভাঙলেন। 26শে বাংলায় বিধানসভা নির্বাচন, তার আগে বাঙালি আবেগে শান দিতে ময়দানে তৃণমূল কংগ্রেস। কলকাতা থেকে দিল্লি সর্বত্রই সরব বাংলার শাসক দল। মঙ্গলবার সংসদের গেটে বাঙালি মনীষীদের ছবি নিয়ে প্রতিবাদ জানান তৃণমূল সাংসদরা। সেন্ট্রাল হলে গিয়ে মৌন প্রতিবাদ করেছে। আলোচনার প্রধান বক্তা ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তার বক্তব্যে সাহিত্য সম্রাটকে যে সম্বোধন করেছেন সেটার প্রতিবাদ। বাংলাকে অপমান করেছে। বাংলার মানুষ কখনোই ভারতের প্রধানমন্ত্রীকে, ভারতীয় জনতা পার্টিকে ক্ষমা করবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি হয়ে গেলেন বঙ্কিম দা, একবার নয় 4 বার 5 বার করে। এটা তো হতে পারে না। রাষ্ট্রগান আমাদের, সেটা একটা বিতর্কের বিষয় কেন তৈরি হবে? একটা নাটকের সীমা আছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে বাড়ি সেটা পর্যন্ত সংস্কার করেনি, আর মুখে বড় বড় কথা। 150 বছর পর এই যে লোকসভাতে বন্দে মাতরম নিয়ে আলোচনা করলো, এটাতেই তো আমার গর্বে ভরে ওঠে। তৃণমূল কংগ্রেস একবারও তো আবেদন করেনি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা আবক্ষ মূর্তি ইন্ডিয়া গেটে হোক, কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী তা করে দেখিয়েছেন। আর ওনারা উচ্চারণ নিয়ে শুধুমাত্র উল্টোপাল্টা কথা বলছেন।
তবে সোমবার বিতর্ক শুধু প্রধানমন্ত্রীর কথা নিয়ে হয়নি। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দাস চ্যাটার্জি বলে সম্বোধন করেন। তা নিয়েও তুমুল হট্টগোল হয় সংসদে। वंदे मातरम जब बंकिम दास चटर्जी ने लिखा था तब उन्होंने बंकिम चट्टोपाध्याय जी ने लिखा था। নিউজ 18 বাংলা। কাগজ ছিঁড়লেন, তোপ দাগলেন, কেন্দ্রের বিরুদ্ধে সুর সপ্তমে। কোচবিহারের সভা থেকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ক্ষুব্ধ মমতা। আমি এটাকে মনে করি অসম্মান, অপমান। তোমার এই কাগজটা দেখছো না, এই কাগজটার কোনো ভ্যালু নেই। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয়, অর্ডারটা পড়ে দিলাম, ছিঁড়ে ফেলে দিচ্ছি। তোমাদের ভিক্ষে আমরা চাই না, আমরা নিজের পায়ে দাঁড়াতে জানি। কোচবিহারের মাটিতে কেন্দ্রের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। কাগজ ছিঁড়লেন, সুর চড়ালেন। কোয়ার্টারলি লেবার বাজেট দেখাতে হবে। দেখাবার টাইম কোথায়? 4 মাস কোয়ার্টারলি, হয়তো 3 মাসও যদি হয়, টাইম কোথায়? এটা ডিসেম্বর মাস, ফেব্রুয়ারিতে ইলেকশন। তোমার এই কাগজটা দেখছো না, এই কাগজটার কোনো ভ্যালু নেই। আবার আমরা ক্ষমতায় আসব, কর্মশ্রী 75 দিন এবারে কাজ হয়েছে, 70 দিন হয়ে গেছে, আরো 75 থেকে 80 দিন করব, আর 100 দিনের কাজ বাংলায় করবে। আমি এটাকে মনে করি অসম্মান, অপমান। তোমাদের ভিক্ষে আমরা চাই না, আমরা নিজের পায়ে দাঁড়াতে জানি। তোমরা এখন হাঁটি হাঁটি পা পা করে যাও আর বাংলাকে ভুলে যাও। 100 দিনের কাজ থেকে শুরু করে গ্রামীণ রাস্তা, একাধিক কেন্দ্রীয় প্রকল্পে টাকা বন্ধ। আদালতের নির্দেশের পরও বাংলায় চালু হয়নি 100 দিনের প্রকল্পের কাজ। সেই প্রসঙ্গ টেনে মঙ্গলবার কোচবিহারের সভা থেকে ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে শান দিলেন তৃণমূল নেত্রী। 7টা জেলার জন্য ভোট নেয় ওরা, কিন্তু কাজটা করি আমরা। 100 দিনের কাজ 4 বছর বন্ধ করে দিয়েছে, আবাস যোজনা বন্ধ করে দিয়েছে, হাইকোর্ট অর্ডার দিয়েছে, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে। আমি নিজে অনেকবার দেখা করে এসেছি প্রধানমন্ত্রীর সাথে, আমাদের মন্ত্রীরা দেখা করে এসছেন, তাও দেয়নি। আপনি ডিসেম্বর মাসে যদি কিছু দেনও, মার্চ মাসে বাজেট শেষ, 2 মাসে টেন্ডার করে সবকিছু হয় না। গত কয়েকটি নির্বাচনে উত্তরবঙ্গের তুলনায় ভালো ফল করেছে বিজেপি। গেরুয়া শিবির বারবারই অভিযোগ করে তৃণমূল সরকারের আমলে উত্তরবঙ্গ বঞ্চিত। সেই উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে শান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার একটা স্বৈরাচারী সরকার, একটা অত্যাচারী সরকার, ভ্রষ্টাচারী সরকার, দুষ্টুচারী সরকার, নিউজ 18 বাংলা। দুর্যোধনের সরকার, দুঃশাসনের সরকার। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। বিজেপি ক্ষমতায় এলে বাংলার ডিটেনশন ক্যাম্প হবে। কোচবিহার সীমান্তবর্তী জেলায় দাঁড়িয়ে আজকে এমনটাই আক্রমণ বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপির হাতে রাজ্য গেলে বাংলাটা শেষ হয়ে যাবে। আপনার অস্তিত্ব থাকবে না, আপনার ভাষা থাকবে না, আপনার সম্মান থাকবে না, আপনার ঠিকানা থাকবে না। বাংলাটা ডিটেনশন ক্যাম্পে পরিণত হয়ে যাবে। বাংলার ভোট ময়দান গরম এসআইআর ইস্যুতে। ভোটার তালিকার নিবিড় সংশোধনকে সামনে রেখে মঙ্গলবার ফের বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর সামনে, পেছনে এনআরসি মানি না, মানব না, ডিটেনশন ক্যাম্প হবে না। উত্তরপ্রদেশে চালু করে দিয়েছেন ডিটেনশন ক্যাম্প। 1 কোটি লোকের নাম বাদ দিতে হবে। মারা যায়নি, মৃত দেখানো হচ্ছে। বিয়ে হয়েছে যার, শ্বশুর বাড়ি গেছে বাপের বাড়ি থেকে, তাকে কৈফিয়ত দিতে হবে। বিএলওদের বাড়তি টাকা
কালকে ছেড়ে দেওয়া হয়েছে। কাজ করাবে ইলেকশন কমিশন, আর টাকা বাড়াবে রাজ্য সরকার, আর টাকা বন্ধ করে দেবে কেন্দ্রীয় সরকার। 1 কোটি পুলিশ পাঠাবে, তাদের থাকার খরচা কে দেবে? রাজ্য সরকার। আর গুলি চালাবে কে? কেন্দ্রীয় সরকার। যারা পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করেন তাদের বলুন নিজের ভোটের নামটা তুলতে। হিয়ারিং এ ডাকলে যাবেন, কাগজপত্র যা থাকবে নিয়ে যাবেন, ফাইনাল লিস্টের নামটা আছে কিনা দেখতে হবে। এদের চালাকি হচ্ছে, ফাইনাল লিস্ট তৈরি করেই তারপরের দিন ইলেকশন ডিক্লেয়ার করে দেবে, যাতে কেউ কোর্টে যেতে না পারে। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা কোচবিহার জেলা, বড় সংখ্যায় রাজবংশীদের বাস। সেই কোচবিহারের সভাতেই সীমান্ত নিয়ে চড়া সুর তৃণমূল নেত্রীর গলায়। বিএসএফ যদি কারোর ওপর কোনো অত্যাচার করে, মেয়েদের এগিয়ে দিন, মেয়েরা সামনে দাঁড়াবে, ছেলেরা পেছনে থাকবেন। আমি দেখতে চাই মা বোনদের ক্ষমতা বড় না বিজেপি পার্টির ক্ষমতা বড়। তৃণমূল কংগ্রেস সর্বশক্তি দিয়ে লড়াই করছে, আমরা বিজেপির কাছে মাথা নত করি না। কেউ আপনাদের বাংলা থেকে বিতাড়িত করতে পারবে না যতক্ষণ আমরা থাকবো। অত সাহস কাউকে আমি দিইনি। 2021-এর বিধানসভা ভোটের সময় কোচবিহারের শীতলকুচির বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জনের মৃত্যু হয়। এদিন কোচবিহারের সভায় মমতার মুখে সেই শীতলকুচির প্রসঙ্গ। শীতলকুচিতে গুলি করে মারো, ভুলে গেছেন সব? নির্বাচনের সময় রাজবংশী মানুষের কথা বলেন, আর নির্বাচনের আগে আসাম থেকে নোটিশ পাঠাচ্ছেন কুচবিহারের লোককে। কেউ যাবেন না, আপনারা বাংলায় থাকেন, বাংলায় থাকবেন, বহাল তবিয়তে থাকবেন। এত বড় সাহস! নিউজ 18 বাংলা। এসআইআরে নাম না তুলতে আদিবাসীদের উস্কানি। বাঁকুড়া, ওড়িশা থেকে গ্রেফতার 2 আদিবাসীদের এসআইআরে নাম তোলার জন্য আবেদন। রাজ্য জুড়ে চলছে এসআইআর, কিন্তু বাঁকুড়া ও পুরুলিয়ার জঙ্গলমহলের আদিবাসীদের একাংশ এসআইআর ফর্ম ফিল আপ করতে চাননি। কিছু জায়গায় সরকারি আধিকারিকদের ঘিরে বিক্ষোভও দেখানো হয়। এই খবর দেখায় নিউজ 18 বাংলা। বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের রাউতোরা পঞ্চায়েতের ভেদুয়াশোল সহ কয়েকটি গ্রামে এসআইআর ফর্ম বিলি করেন বিএলও, কিন্তু আদিবাসীদের অনেকেই ফর্ম ফিল আপ করতে চাননি। তাদের যুক্তি, আদিবাসীরা এদেশের আদি নাগরিক, তাই আলাদা করে নাগরিকত্ব প্রমাণের দরকার নেই। এরপরই খোঁজ খবর শুরু করে বাঁকুড়া জেলা পুলিশ ও প্রশাসন। তদন্তে জানা যায় আদিবাসীদের ভুল বুঝিয়ে উস্কানি দেওয়া হচ্ছে, বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার লোভ দেখানো হচ্ছে, তার জন্য নাকি 3000 টাকা করে নেওয়া হচ্ছে। ওড়িশার ময়ূরভঞ্জের পুরুনিয়া গ্রামে হানা দেয় বাঁকুড়ার বারিকুল থানার পুলিশ। চক্রের অন্যতম মাথা ভবেন্দ্র মারান্ডিকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে আদিবাসী বিকাশ পরিষদের বহিষ্কৃত নেতার খোঁজ মেলে। বারিকুলের বাসিন্দা সন্তোষ মান্ডিকেও গ্রেফতার করে পুলিশ। এখন এসআইআর এর জন্য মানুষ খুব ব্যস্ত, নিজের নাম ভোটার লিস্টে তুলতে হবে। এই সময়ে ওরা কিছু ব্যক্তি ঢুকেছে, গ্রামে গ্রামে বোঝাচ্ছে যে আমরা একটা ফর্ম দিচ্ছি, তাতে 3000 টাকা করে লাগবে এবং আদিবাসী সম্প্রদায়ের নামে আমরা কার্ড তৈরি করে দেবো। এদের বিরুদ্ধে আছে আর্থিক প্রতারণা, যেমন আছে মানুষকে ভুল বোঝানো আছে, এইসব বিভিন্ন ধারাতে কেস হয়েছে। তারা যারা পূরণ এখনো করেনি তাদের কাছে আমাদের আহ্বান যে এসআইআর ফর্ম অনতি বিলম্বে পূরণ করুন এবং ভারতের সুনাগরিক যাতে হতে পারে তার জন্য আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাচ্ছি। সরকার নথি যদি আমরা সিলিন্ডার করে দিই, শিকার গেলে যেমন আমাদের অস্ত্র লাগে, সেই অস্ত্রটা আমরা হাতছাড়া করে নেব, তাহলে আমরা সরকারের সঙ্গে লড়াই করতেই পারবো। ওড়িশা থেকে ধৃত ভবেন্দ্র মারান্ডিকে ট্রানজিট রিমান্ডে বাঁকুড়া আনা হয়েছে। ধৃত দুজনকেই 7 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে খাতড়া মহকুমা আদালত। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। পশ্চিম মেদিনীপুরে 40 লক্ষ ভোটার, আর তার মধ্যে 44,000-এর কোনো হদিশ নেই। অন্যদিকে নদিয়া, উত্তর 24 পরগনা এসআইআর-এ বিভিন্ন কীর্তি।
রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন। এসআইআর এর কাজ করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য পশ্চিম মেদিনীপুরের জেলা প্রশাসনের হাতে। জেলা শাসকের দাবি, পশ্চিম মেদিনীপুরের ভোটার সংখ্যা প্রায় 40 লক্ষ। এর মধ্যে হদিশ মেলেনি 44,000 ভোটারের। প্রত্যেকেরই নাম রয়েছে 2025 সালের ভোটার লিস্টে। শুধুমাত্র খড়গপুর শহরেই 25,000 ভোটারের খোঁজ মেলেনি। প্রায় 44,000 লোক এই ক্যাটাগরিতে রয়েছে। যদি ওনারা এনকোয়ারি করে জেনে গেল ডেড, তাহলে ডেড লিখবে, যেটা শিফটেড যদি জেনে গেল তাহলে শিফটেড লিখবে। কেউ বলবে আমি দিচ্ছি না কারণ আমার ভোট অন্য একটা জায়গাতে অলরেডি আছে, আমি ইলেক্টর হিসাবে, তো এটা আমার ডুপ্লিকেট, তাহলে ডুপ্লিকেট লিখবে। আজকে দেখুন হাজার হাজার ভোটার যাদেরকে বিএলও খুঁজে পাচ্ছে না, তৃণমূলের বিএলএ তারাও খুঁজে পাচ্ছে না। এর কারণ হচ্ছে একটাই, এই সমস্ত ভুয়ো ভোটারদের ভোটেই তৃণমূল কংগ্রেস জিতে আসছিল। এখানে তৃণমূল কংগ্রেসকে দোষ দিয়ে লাভ কি আছে? নির্বাচন কমিশন যদি সারা বছর ঠিকঠাক করে কাজ করে তাহলে দেখবেন কোনো সমস্যাই ভারতবর্ষের কোনো রাজ্যে কোথাও কোনো জায়গায় থাকবে না এই ভোটার লিস্ট সংক্রান্ত বিষয়। প্রণব চক্রবর্তী নদিয়ার কৃষ্ণনগরে থাকেন। সম্প্রতি এসআইআর ফর্ম ফিল আপ করে বিএলওর কাছে জমা দেন। প্রণব চক্রবর্তীর দাবি, বিএলও জানিয়েছেন তার এপিক নম্বর দিয়ে কলকাতা থেকে এসআইআর ফর্ম ইতিমধ্যে জমা করে দেওয়া হয়েছে। 4টে এসআইআর ফর্ম পেয়েছিলাম, তারপর 4টে ফিল আপ করে জমা দিই। আমার ফর্মটা ওই করে যখন অনলাইনে জমা দিই তখন আমার ফর্মটা আরেকজনের নামে এন্টালিতে জমা পড়ে যায়। 2002 সালের তালিকায় নাম রয়েছে। এখন একটু আতঙ্কের মধ্যেই আছি। একই অভিযোগ নদিয়ার চাপড়াতেও। জমা দেওয়ার পরে উনি বলেন না হয়নি, বিধাননগর চলে গেছে। আমি বলছি সব কিছু তো ডকুমেন্টস দিলাম, তাহলে বিধাননগরে গেলে তোমাদেরই ঠিক করতে হবে। বিধাননগরে সাবমিট করা হয়েছে। আমার ভোটার কার্ড চুরি করে এইভাবে করেছে। এটা নিয়ে কোনো অসুবিধা নেই, এখনও টাইম আছে। যেখানে যেখানে এই কেসগুলো পাওয়া যাচ্ছে সেখানে বিএলওদের, সংশ্লিষ্ট বিএলওদের বলাই আছে, তারা যেখানে যে পার্টে ম্যাপিং হয়ে গেছে বলে বলছে সেই বিএলওর কাছ থেকে এটা ক্রস চেক করবে যে ওখানে সঠিক তথ্য আছে না এখানে সঠিক তথ্য আছে, সেই অনুযায়ী এটা এডিট করার অপশন কিন্তু বিএলও অ্যাপে আছে। সুকুমার দাস উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের ভোটার। তার নাম রয়েছে 2025-এর ভোটার লিস্টে। বাবার নামের জায়গায় লেখা বিমল দাস। বিমল দাস বেঁচে নেই। তার ছেলে স্বপনের দাবি, সুকুমার দাস তার ভাই নন, প্রতিবেশী। বিমল দাসের নাম ব্যবহার করে ভোটার তালিকায় নাম তুলেছেন। না না, সুকুমার দাস কিছু না, ও আমাদের ভাই না। কিন্তু তুলেছে আমাদের ফ্যামিলিতেও আসবে, এটা একদম আসবে না। যে আমাদের ইনকোয়ারি আসলে আমরা বলবো যে না না ও কেটে দেন। বিমল দাস তো আমার বাবার নাম। যে বিমল দাসকে আপনি বাবা সাজিয়েছেন সেই বিমল দাসের ছেলেরা বলছে আপনার সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং আপনারা বাংলাদেশ থেকে এসেছেন। 2002 সালের লিস্টেও আপনাদের নাম নেই। তাহলে নাম আছে বাংলাদেশ কোথায় বাড়িছিল? এই দেশেই বাড়ি। নিউজ 18 বাংলা। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য অনুদানের পর অনুদানের পাহাড়। এখন টাকা গোনা চলছে শুধু বেলডাঙ্গায় হুমায়ুনের বাড়িতে। বেলডাঙ্গায় হুমায়ুনের বাড়িতে চলছে টাকা গোনা। সেই টাকা গোনাতে অ্যাকাউন্টে ঢুকেছে এখনো পর্যন্ত 2,71,00,000-এর বেশি। এছাড়াও মার্কিন ডলার, সৌদির রিয়াল, মালয়েশিয়ার রিঙ্গিত, বিদেশি মুদ্রা গুনতে হিমশিম হুমায়ুন ঘনিষ্ঠরা। 12টি ট্রাঙ্ক বস্তায় জড়ো করা হয়েছে। দানের টাকা শুধু ভারতীয় মুদ্রাতেই মিলেছে 65,67,000 টাকা। বিধায়ক হুমায়ুন কবিরের শাসক বিরোধী কেউই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। সরকার গঠনে নিজেকে কিংমেকার বলে দাবি। 22শে ডিসেম্বর নতুন দল ঘোষণা করবেন হুমায়ুন কবির। ফলাফল আশাবাদী, খুব ভালো ফলাফল হবে। আপনারা দেখতে পাবেন যখন ফল প্রকাশ হবে বা কাউন্টিং হবে তখন বুঝতে পারবেন যে আমাদের দল ভালো রেজাল্ট করবে। বিজেপি চেষ্টা করছে সরকারে আসার, টিএমসি সরকারে আছে, ওনারা চতুর্থবারের জন্য সরকারে আসার চেষ্টা করবে, এটা স্বাভাবিক। কিন্তু আমি বলছি যে তারা কেউই মেজরিটি পাবে না,
তাদেরকে আমাদের উপরে নির্ভরশীল হতে হবে। নিরাপত্তার অভাব বোধ করছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের নিরাপত্তায় বাউন্সার, সিকিউরিটি এজেন্সি থেকে 8 জন বাউন্সার নিয়োগ। নিরাপত্তা চেয়ে হাইকোর্টেও যাবেন বলে দাবি, কারণ তিনি, আবার বলছি, তিনি হুমায়ুন কবির, তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন। হয় মামলা তুলে নিতে হবে, না হলে প্রাণনাশের হুমকি। এরকমই হুমকি আসছে নাকি সোনা ব্যবসায়ী নিহত স্বপন কামিল্লার পরিবারের কাছে। দেখুন, কমপ্লেনেন্টকে থ্রেট করা হলো যে কেস তুলে নেওয়ার জন্য। হ্যাঁ, ওনারা উড়িষ্যায় আছেন যেটুকু আমরা জানি, এবং তারপর ওনারা ওখান থেকে থ্রেট কল পেয়েছেন, কেস তুলে নিতে বলছে আর ওয়েস্ট বেঙ্গল ঢুকতে বারণ করা হচ্ছে। 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। তদন্তে নেমে একাধিক গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে একজন সজল সরকার। মঙ্গলবার বারাসাত আদালতে তার জামিন মামলার শুনানি হয়। শুনানিতে বিশেষ সরকারি আইনজীবী বলেন, নিহত ব্যবসায়ী স্বপন কামিল্লার পরিবারকে হুমকি দিয়ে ফোন করা হচ্ছে, লাগাতার চাপ দেওয়া হচ্ছে কেস তুলে নেওয়ার জন্য। মামলা তুলে না নিলে খুনের হুমকি দেওয়া হচ্ছে। নিহত ব্যবসায়ীর পরিবার আতঙ্কে ওড়িশায় আশ্রয় নিয়েছেন। হুমকি দিয়ে বলা হয়েছে যেন পশ্চিমবঙ্গে না ফেরেন। তো আমরা এভিডেন্স দিয়ে দেখিয়েছি যে উনি নিউ টাউনে এবং ক্রাইমের বিভিন্ন জায়গাগুলোতে ছিলেন, আর এই পার্সন অ্যালং উইথ দ্য ভিডিও ইকুয়ালি ইনভলভ। মার্ডারের সময় ছিল, এই মার্ডার পার্টিসিপেট করেছে, প্রথমে কিডন্যাপিং, তারপর মার্ডার, তারপর বডিটাকে ডিসপোজ অফ করার জন্য ছুঁড়ে ফেলেছে। ডিফেক্টো কমপ্লেনেন্টকে থ্রেট করা হলো যে কেস তুলে নেওয়ার জন্য। হ্যাঁ, ওনারা উড়িষ্যায় আছেন যেটুকু আমরা জানি, এবং তারপর ওনারা ওখান থেকে থ্রেট কল পেয়েছেন, কেস তুলে নিতে বলছে আর ওয়েস্ট বেঙ্গল ঢুকতে বারণ করা হচ্ছে। মঙ্গলবার বারাসাত আদালতে ধৃত সজল সরকারের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ পেশ করা হয়। তার জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক। এর আগে সোনা ব্যবসায়ী খুনের মামলায় আগাম জামিন পান বিডিও প্রশান্ত বর্মন। বহুত প্রবলশালী, বহুত টাকা পয়সা তার কাছে আছে, তাই জন্য আমাকে একটু চাই, আমার গরিব মানুষ, আমার স্বামীকে মেরে ফেললো, আমি কি করে বাঁচবো, কি করে রাখবো? তাকে কোনো শাস্তি নাই তার। ওকে প্রশান্ত বর্মনই মর্ডার করেছেন, সে নিজেই মর্ডার করেছেন। চক্রান্তকারীদের চক্রান্ত থাকবে না, দাবাংই থাকবে। মামলা তুলে নেওয়ার জন্য চাপ, খুনের হুমকি, থ্রেট কল নিহত ব্যবসায়ীর পরিবারকে। এই অভিযোগে তদন্ত শুরু করেছে বিধাননগর পুলিশ। নিউজ 18 বাংলা।